পরবর্তী পালা অ্যালেক উইলসনের। বুড়ো মানুষটা এই আবহাওয়ায় বাইরে রাত কাটাবে ভেবে মন সায় দিচ্ছে না। কিন্তু অ্যালেক নিজেই এসে হাজির হলো নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা পর। তুমি এখনো এখানে কেন? কণ্ঠে রাগ ফুটল তার। সময় মতো ডেকে দাওনি কেন আমাকে? সে রাগ করল ও। এই আবহাওয়ায় তোমার বাইরে থেকে কাজ নেই, বৃষ্টি নামতে পারে, ফিরে যাও তুমি। এরকম রাতে জীবনে আজই প্রথম বের হয়েছি নাকি? আরও রেগে উঠল লোকটা। তুমি যাও, ঘুমাও গিয়ে। আমি লোগান হলে এমন এক রাতেই আক্রমণের জন্য বেছে নিতাম, বুঝলে? কাজেই আমাদের কাউকে না কাউকে পাহারা দিতেই হবে, আবহাওয়া যত খারাপই হোক। বুড়োর কথায় যুক্তি আছে, তাই আর কিছু না বলে হেডকোয়ার্টার্সে ফিরে এলো ম্যাট। ব্যাংকে পিঠ ঠেকানো মাত্র ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পর আচমকা ঘুমটা ভেঙে যেতে প্রথমেই ঝমঝম বৃষ্টির আওয়াজ শুনতে পেল ও। তার একটু পরেই কয়েক জোড়া ছুটন্ত খুরের শব্দ দক্ষিণ দিক থেকে আসছে। ধর্মর করে উঠে বসল ম্যাট। সঙ্গে সঙ্গে গুলি হলো বাইরে, পরপর তিনটা। ব্রুস। তীক্ষ্ণ গলায় ডাকল, ব্রুস। পাশের ব্যাংকে নড়াচড়ার শব্দ হলো। আমি শুনেছি ম্যাট, বৃদ্ধ ব্রুস লুকাস বলল। ওরা এসে পড়েছে। অন্ধকারে হুড়মুড় করে বেরিয়ে এলো ম্যাট ও ব্রুস। কাত হয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, এত প্রবল বেগে যে চারদিকের কিছুই দেখা যায় না। ওর মধ্যেই ঘোড়া ছুটিয়ে অ্যালেকের গার্ড পোস্টে পৌঁছলো ওরা। দক্ষিণ দিক থেকে অনেকগুলো ঘোড়া ছুটে আসার শব্দ উঠেছে। খুব দ্রুত আসছে ওরা। অ্যালেক চেঁচিয়ে ডাকলো ম্যাট, এই যে এখানে। সঙ্গে সঙ্গে জবাব দিল বৃদ্ধ। আমি এখানে থাকছি, বলল ও। অ্যালেক, রান্স হাউজে গার্ড দাও। ব্রুস, তুমি পূব দিকে, তাড়াতাড়ি। লোক দুটো অন্ধকারে মিলিয়ে যেতে এদিক সেদিক তাকালো ম্যাট। দেখা যায় না কিছুই। রাইডারদের ছুটে আসার শব্দ কানে আসছে। চোখ কুঁচকে সেদিকে তাকিয়ে থাকলো। জরুরি পরিস্থিতিতে মানুষের ইন্দ্রিয় কতখানি সজাগ, সতর্ক হয়ে উঠতে পারে টের পেয়ে বেশ অবাক লাগলো তার। এতক্ষণ অন্ধকারকে নিশ্চিন্ত মনে হচ্ছিল, এ মুহূর্তে আর তা মনে হচ্ছে না। একটু একটু দেখা যাচ্ছে। বাঁদিকে বেড়ার রেইল আর পোস্ট ও দেখা যাচ্ছে একটু একটু। সেদিকে এগোলো ম্যাট। হাঁটু গেড়ে বসে রাইফেল তুলল। দ্বিধা যাচ্ছে মনে, জোর করে দূর করে দিল তা। এখন দ্বিধার সময় নয়, বোঝাপড়ার সময়। চোখের কোণে নড়াচড়া ধরা পড়তেই চেঁচিয়ে সতর্ক করল ম্যাট, সাবধান, আর এগিয়েও না। একযোগে কয়েকটা রাইফেল তার জবাব দিল। নিজের তার চারদিকে তপ্ত সীসার ছোটাছুটির আওয়াজ শুনতে পেল ম্যাট। কিছু বুলেট মৃদু শব্দ করে ভেজা নরম মাটিতে ঢুকে পড়ল। কিছু সশব্দে বিঁধল করাল পোস্ট ও রেইলে। বা আস্তিনে হ্যাঁচকা টান লাগলো ম্যাটের। মুহূর্তের ভগ্নাংশের জন্যে কোনো এর নিচে আগুনের ছ্যাঁকা খেয়ে চমকে উঠল। পরক্ষণে বুঝল ওটা বুলেট, আগুন নয়। সামলে নিয়ে আরো নিচু হলো যুবক। পরপর তিনটা গুলি করলো আন্দাজে। একটা চিৎকার কানে এলো। তার পরপরই আধার ফুরে সামনে দিয়ে ছুটে গেল একটা আরোহীবিহীন ঘোড়া। ডানে বায়ে যাও, কে যেন চেঁচিয়ে নির্দেশ দিল। ঘিরে ফেলো ওদের, শীঘ্রই। গলার স্বর লক্ষ্য করে গুলি করল ম্যাট। সঙ্গে সঙ্গে কয়েকটা রাইফেল একযোগে জবাব দিল। নিজের ডানে বায়ে ছোটাছুটির শব্দ শুনতে পেল। ওদিকে রান্স হাউজের দিক থেকে অ্যালেক উইলসনের হেভি রাইফেল হুঙ্কার ছাড়ছে খানিক পরপর। জবাবে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটছে শত্রু। অ্যানি রয়েছে রান্স হাউজে। কথাটা খেয়াল হতেই খেপে উঠল ম্যাট। সেদিকে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কয়েক পা গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। দুই রাইডার তীর বেগে ওর দিকেই ছুটে আসছে দেখে রাইফেল তুলতে গিয়েও তুলল না। দেরি হয়ে গেছে, এসে পড়েছে ওরা। উপায় নেই দেখে ডান দিকে ঝাঁপ দিল ম্যাট। কাদা পানিতে আছড়ে পড়ে কোনো মতে আত্মরক্ষা করল। ওর মধ্যেও বুঝলো লোক দুটো
রান্স হাউজের কাছেই কোথাও থেমে পড়েছে। বুরুষ চেঁচিয়ে ডাকলো, ম্যাট, পেছনে খেয়াল রাখো, তোমার পেছনে। পূব দিক থেকে বেশ কিছু গুলির শব্দ ভেসে এলো। থেমে থেমে তার জবাব দিল ব্রুশের কারবাইন। কিন্তু লোকটা কোনো সাড়া দিল না দেখে ম্যাট ভাবল ওর সতর্কবাণী হয়তো শুনতে পায়নি সে। কাজেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যুবক। লোক দুটোর তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না করতে পারলে সমূহ বিপদ। সতর্কতার সাথে এগোলো ও। বেশ কয়েক পা গিয়ে দেয়ালে বাতাসের বাড়ি খাওয়ার শব্দ শুনে বুঝল স্যাডল শেডের কাছে এসে পড়েছে। ওটার ওপাশে ব্যাংক হাউস ও কুকশ্যাক। তার পূবে রয়েছে বার্ন ও ফিড শেড। অন্ধকার গোটা কয়েক বিল্ডিং। ওখানেই কোথাও আছে দুই শত্রু। দেয়ালে পিঠ ঘেঁষে এগোলো ম্যাট। পূব প্রান্তে পৌঁছে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নাকে ধাক্কা মারল পরিচান্ত ঘোড়ার গায়ের বদগন্ধ। ভালো করে তাকিয়ে দেখলো একদম ওর সামনেই রয়েছে দুই রাইডারের মাউন্ট। কিন্তু রাইডাররা নেই। স্থির হয়ে গেল ম্যাট, কান খাড়া। কোথায় গার্ড ঢাকা দিয়ে আছে বিপদ? কোথায়? আধার ফুঁড়ে দেখার চেষ্টা করল। বার্নের কাছে একটা বিস্মিত কণ্ঠের অস্ফুট চ্যালেঞ্জ শোনা গেল আচমকা। পর মুহূর্তে রিভলভারের দুটো গুলি হলো। তার সাথে মিশে মিশে একাকার হয়ে গেল রাইফেলের গর্জন। একবার নীরবতা নেমে এলো কিছু সময়ের জন্য। একটু পর অ্যালেকের বাফেলো শার্পস সে নীরবতা ভঙ্গ করল। ম্যাটের ইচ্ছে হলো ব্রুস লুকাসকে ডেকে বোঝাবার চেষ্টা করে কোথায় আছে লোকটা, কিন্তু সাহস হলো না। কারণ রাইডার দুজন কোথায় ওর জানা নেই। যদি কাছেই থাকে নিঃসন্দেহে ওর কণ্ঠস্বর লক্ষ্য করে গুলি ছুঁড়ে বসবে। ব্যাটাদের খুঁজে বের করা যায় কিনা চেষ্টা করে দেখবে নাকি। ভাবনাটা শেষ হয়নি ম্যাটের। আধারের ভেতর থেকে কে একজন ওর কয়েক হাতের মধ্যে এসে দাঁড়ালো। হাঁপাচ্ছে ভীষণভাবে, মুখ খিস্তি করছে সমানে। বোঝা যায় ভয়ে অস্থির মানুষটা। সেটা আরও বাড়িয়ে দিল ম্যাট চ্যালেঞ্জ করে, এই। সশব্দে আটকে উঠেই চরকির মতো ওর দিকে ঘুরল লোকটা। অন্ধের মতো ঘুষি চালানো। ওর মুখের হাতখানেক দূরে দেয়ালে পড়ল সেটা। ব্যথা পেয়ে আরেকবার খিস্তি করতে যাচ্ছিল লোকটা, কিন্তু শেষ করতে পারল না। বুকে ম্যাটের রাইফেলের গুলি খেয়ে ধরাস করে কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল। কানের কাছে গুলির আওয়াজ ও ঝলকে বেদিশা হয়ে হুড়মুড় করে ছুট লাগালো ঘোড়া দুটো। জায়গা ছেড়ে নড়ল না ম্যাট। রাইফেল প্রস্তুত করে অপেক্ষায় থাকলো। বাতাসের গর্জন আর বৃষ্টির ঝমঝম ছাড়া আর কোনো শব্দ নেই। গোলাগুলি থেমে গেছে। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো, টমসন, কোথায় তুমি? সাড়া নেই। একটু পর আবার ডাকলো কণ্ঠটা, এবারও অথজ। এই সময় ব্যাপারটা খেয়াল করলো ম্যাট। ঝড় বৃষ্টি সত্ত্বেও কিছুক্ষণ থেকে আবছা ধূসর দেখাচ্ছিল চারদিক। অন্য কাজে ব্যস্ত ছিল বলে খেয়াল করেনি। চারদিক তাকিয়ে বুঝলো ভোর হচ্ছে। আশেপাশের সবকিছু ক্রমে আকৃতি পেতে শুরু করেছে ওর চোখের সামনে। কিছুটা সামনে মাটিতে পড়ে থাকা একটা গাঢ় আকৃতি দেখতে পেয়ে সেদিকে এগোলো ম্যাট। কাছে এসে বুঝলো ওটা মানুষের দেহ। দোয়া হয়ে পড়ে আছে মৃত অচেনা। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ও। নেল টমসনের কথা খেয়াল হলো। ব্যাটা তখন সাড়া দিল না কেন? ভয়ে? ব্রুস লুকাস? সেই বা কেন? হঠাৎ ভয় লেগে উঠল ওর। ব্যস্ত পায়ে বান্নের দিকে এগোলো। ওটা 30 ফুট আগে নেল টমসনকে উপর হয়ে পড়ে থাকতে দেখে মুহূর্তের জন্যে থমকালো। খোলা মুখের মধ্যে পানি ঢুকছে লোকটার। খেয়াল নেই সেদিকে। স্থির। আরেকটু সামনে বার্নের সাথে ব্রুস লুকাসকে হেলান দিয়ে থাকতে দেখে মনে মনে হাঁপ ছাড়ল ম্যাট। দৌড়ে গিয়ে তার কাঁধে হাত রাখলো। ব্রুস, গুলি লেগেছে? কোথায়? জবাব দিল না বৃদ্ধ। কাঁধে ঝাঁকি খেয়ে
যুবকের বিস্ফারিত চোখের সামনে নিঃশব্দে ঢলে পড়ল কাত হয়ে। তার গলায় একটা গুলির ফুটো দেখে স্তম্ভিত হয়ে গেল ও। হুঁশ ফিরতে নিথর ভারী দেহটা টেনে কিচেনের দরজার সামনে রাখল। ফ্যাসফ্যাসে গলায় নিজের পরিচয় জানিয়ে ভেতরে ঢুকলো ওটা নিয়ে। পর মুহূর্তে স্থির হয়ে গেল ও। একটা চেয়ারে বসে আছে বৃদ্ধ অ্যালেক। এনে ফ্লোরে বসে কাঁচি দিয়ে তার এক হাঁটুর কাছের জিন্সের পা কাটছে। গুলি খেয়েছে সে ওই পায়ে। হাঁটুর সামান্য নিচে মাংস হা হয়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে ক্ষত। যন্ত্রণায় বিকৃত মুখ তুলে ম্যাটকে দেখল লোকটা, মাথা ঝাঁকালো। হারে লাগেনি বলল সে, তবে মনে হচ্ছে কিছুদিন ভোগাবে। ওরা ভেগে গেছে ম্যাট, যথেষ্ট শিক্ষা হয়েছে ব্যাটাদের। হ্যাঁ, ম্যাট বলল কোনো মতে, কিন্তু আমাদের খুব বেশি মাসুল দিতে হলো। কিসের কথা বলছো তুমি? তীক্ষ্ণ কণ্ঠে বলল বৃদ্ধ পুরুষ। আহত হয়েছে নাকি? ও মারা গেছে, বেসুরে গলায় বলল ম্যাট। কথাটা শোনা মাত্র অস্ফুটে চেঁচিয়ে উঠল অ্যানি। হাত থেমে গেছে। ওদিকে নিজের পায়ের ব্যথা মুহূর্তের জন্য ভুলে গেল অ্যালেক উইলসন। বেদনার ছায়া ফুটল চেহারায়। কিভাবে ঘটল ব্যাপারটা? নেল ও অজ্ঞাত কম্বাইন হ্যান্ডের মরিয়া পদক্ষেপের কথা খুলে বলল ম্যাট। ওদেরই কারো হাতে মৃত্যু হয়েছে বুরুসের। তবে বুরুস টমসনকে নিয়ে মরেছে, অন্যজন মরেছে আমার হাতে। এই 3 মৃত্যুর দায়ও রজার লোগানের, তিক্ত কণ্ঠে বলল অ্যালেক উইলসন। আমারও, ম্যাট বলল। আমি তোমাদেরকে এর মধ্যে টেনে এনেছিলাম। আমার জন্যই মারা গেল মানুষটা। এসব অর্থহীন কথা বলো না তো, বিরক্ত হলো বৃদ্ধ। বুরুস ভালোই জানতো কি করতে যাচ্ছে ও, আমিও জানতাম। তোমার লড়াইকে আমরা নিজেদের লড়াই হিসেবে দেখেছি বলেই এর মধ্যে জড়িয়েছি। কাজেই এজন্যে নিজেকে দোষী ভাবার কোনো প্রয়োজন নেই তোমার। বাবা ঠিকই বলেছে ম্যাট, এনে বলল কান্না ভেজা গলায়। দেখলেই বোঝা যায় অনেক কষ্টে চোখের পানি ঠেকিয়ে রেখেছে। এতে তোমার কোনো দোষ নেই। মানসিক ধাক্কা কাটিয়ে উঠে মেয়েটাকে অ্যালেকের মতো ব্যান্ডেজ করার কাজে সাহায্য করল ম্যাট। তারপর বলল, তোমাদের দুজনকে লংডিতে পৌঁছে দিয়ে আমি ডক রিচার্ডকে নিয়ে আসতে যাব। লংডিতে? বিস্মিত কণ্ঠে বলল অ্যানি। হ্যাঁ, লংডি তোমাদের বাপ বেটিকে স্বাগত জানাতে অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। তৈরি হয়ে নাও, আমি ঘোড়া প্রস্তুত করছি। বুরুসকে নিয়ে যেতে হবে। কিন্তু রজার লোগান যদি ফলো করে? কঠিন হাসি ফুটল ম্যাটের ঠোঁটের কোণে। করবে না, লোগান শুধু আমাকে চায়, তোমাদেরকে নয়। সামিট হাউস হোটেলের বার থেকে সিগার কিনল শেরিফ হুগো বার্নেট। একটা ধরিয়ে হোটেল মালিক বিল হেডের দিকে তাকালো। কে হুপার এখনো আছে তোমাদের এখানে, বিল? হ্যাঁ, মাথা ঝাঁকালো লোকটা। কিন্তু না থাকলেই খুশি হতাম। দু চোখে দেখতে পারি না বেটাকে। কি অবস্থা ওর? কথা বলতে পারে? একটু একটু, চেহারা বিকৃত করে বলল বিল। ডক রিচার্ড এমনভাবে ব্যাটার চোয়াল বেঁধেছে, কথা বললেও ঠিক মতো বোঝা যায় না। দেখা করতে চাও তুমি? যদি তোমার আপত্তি না থাকে। যাও, রুম নম্বর 8। এগুলো শেরিফ। নির্দিষ্ট রুমে ঢুকে দেখলো একটা ল্যাম্প জ্বলছে ভিতরে। তার মৃদু আলোয় বেডে শোয়া লোকটাকে দেখে অবাক হলো হুগো। হুপারের মুখের নিচের অংশ ব্যান্ডেজ দিয়ে কষে বাঁধা। তার একটু উপরে কোটরে বসা চোখ দেখলে ভয় জাগে মনে। অদ্ভুত রকম বুনো দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা। হুপার, ডাকলো শেরিফ মৃদু গলায়। তোমাকে একটা প্রশ্ন করতে এলাম। লুইস কার্লসনের হত্যাকারীর নামটা জানতে চাই আমি। নামটা তুমি জানো? কে সে? উঠে বসার চেষ্টা করলো লোকটা। স্টুয়ার্ট চাপা কণ্ঠে বলল, না, এ ব্যাপারে তোমাদের একজন নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা সফল হবে না। ম্যাট খুন করেনি লুইসকে। আসল খুনিকে
তুমি জানো। বলেছি তো, স্টুয়ার্ট। মাথা নাড়ল শেরিফ। এই পরিস্থিতিতে তোমার উপর আমাকে কঠোর হতে বাধ্য করো না হুপার। আমার ধারণা খুনটা তুমি করেছ। জাজ হেনরিও সেরকমই ভাবছে। জবাব দিল না লোকটা। তবে চেহারা বদলে যেতে শুরু করেছে। আবার বুনো হয়ে উঠেছে চাউনি। নীরবতা সম্মতির লক্ষণ বলে একটা কথা আছে জানো তো। কাজেই আমি তোমাকে লুইস কার্লসনের হত্যার অভিযোগে অ্যারেস্ট করছি হুপার। তবু এখনই নয়, সকালে জেলে ভরবো তোমাকে। বিল হেডকে ডেপুটি নিয়োগ করতে যাচ্ছি আমি। তুমি যাতে পালাতে না পারো সেদিকে নজর রাখবেও। ঘামতে শুরু করলো হুপার। এক সপ্তাহ আগে যদি শেরিফ এ কথা বলতো, তুড়ি মেরে উড়িয়ে দিত সে। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম। একদিকে শেরিফ আমল বদলে গেছে, অন্যদিকে আত্মরক্ষার জন্য কিছু করবে সে উপায়ও নেই তার। পুরানো কে হুপারের নির্মম মৃত্যু হয়েছে, এখন আসে কেবল তার খোলসটা। মুখ থেকে চুরুট নামালো শেরিফ। ইচ্ছে করলে তুমি তথ্য চেপে যেতে পারো, কিন্তু এই পরিস্থিতিতে সেটা হবে চরম বোকামি। আমি অন্তত তাই মনে করি। ওয়েল, এগোতে উদ্যত হলো সে। দাঁড়াও দাঁড়াও, আমি না, ম্যাথু। ম্যাথু টিমেস্টার খুন করেছে লুইস কার্লসনকে। মাথা ঝাঁকালো শেরিফ। তথ্যটার ব্যাপারে নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল তার। তোমার নির্দেশে নিশ্চয়? না, ডিউক স্পেলের। বুঝেছি, বিড়বিড় করে বলল শেরিফ। ডিউক স্পেল। রজার লোগানের ভাই লোকটা। ওরা কয়েক ঘন্টার ছোট বড়। চেহারায় কোনো মিল নেই অবশ্য। হুম। ওরা বুঝে গিয়েছিল লুইস আর ম্যাটকে পথ থেকে সরাতে না পারলে ফেরি গ্রাস করা সম্ভব হবে না কম্বাইনের পক্ষে। তাই সেরাক করল হুপার। ওয়েল, আর টিম স্টার? প্রথম থেকেই কম্বাইনের লোক ছিল ও। তুমি জানো সে কথা? কিছু কিছু জানতাম, সবটা নয়। সামিট হাউস থেকে বেরিয়ে গোল্ডেন হর্ন হোটেলে এলো শেরিফ। বারে টেন্ডার ছাড়া আর কেউ নেই। তার দিকে এগোলো। টিম স্টারকে দেখেছ সন্ধ্যের পর? প্রশ্ন করলো লোকটা। না। কোথায় থাকতে পারে লোকটা, বলতে পারো? কম্বাইনের হেডকোয়ার্টার্সে খোঁজ নিয়ে দেখতে পারো, বলল টেন্ডার। নাকে বরফ ঘষছে হয়তো। চোখ কোচকালো শেরিফ। তার মানে? তুমি শোনোনি? দুপুরে টিমকে পিটিয়ে তক্তা বানিয়েছে টেক ডরম্যান। মাথা দোলালো লোকটা। ওহ, যদি দেখতে সে দৃশ্য। লোকটার মুখ থেকে বিস্তারিত ঘটনা শুনে ভেতরে ভেতরে যেন অবাক হলো শেরিফ। এত অল্প সময়ের মধ্যে স্রোত উল্টো বইতে শুরু করবে ভাবেনি সে। টিম এলে কিছু বলতে হবে? না ধন্যবাদ, মাথা নাড়ল শেরিফ। যা বলার আমিই বলবো। ওকে সামনাসামনি। 14। ওরা যখন লংডি হেডকোয়ার্টার্সে পৌঁছলো, ঝড় বৃষ্টি থেমে গেছে তখন। দলটাকে দেখতে পেয়ে টেক ডরম্যান ও স্মিথ রেমন রান্স হাউস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো। একটা ঘোড়ার পিঠে কম্বল মোড়া ব্রুস লুকাসের মৃতদেহ দেখতে পেয়ে ভুরু কুচকে ম্যাটের দিকে ফিরল টেক। কম্বাইন আক্রমণ করেছিল? হ্যাঁ, পুরো ঘটনা খুলে বলল ও। এই অবস্থায় অ্যালেক আর এনিকে আমার রান্সে রাখা ঠিক হবে না ভেবে তোমার এখানে নিয়ে এলাম। ওদের আমি বলেছি তুমি ওদের এখানে থাকতে দিতে আপত্তি করবে না। প্রশ্নই আসে না আপত্তির। দ্রুত বলল সে অ্যানির উপর চোখ রেখে। কথাটা শোনা মাত্র স্বস্তি ফুটল যুবতীর চেহারায়। ব্রুসের কি করবে? প্রশ্ন করল স্মিথ রেমন। ডক রিচার্ডের কাছে নিয়ে যাব ওকে, ম্যাট বলল। ভালোভাবে দাফনের ব্যবস্থা করতে হবে। লড়াইয়ে ওদের তরফের কোনো ক্ষতি? নেল টমসন সহ 2 জন মরেছে। আশেপাশে আরও কেউ মরে পড়ে আছে কিনা জানি না, খুঁজে দেখার সময় পাইনি। আচ্ছা। বিস্ময় ফুটল টেকের চেহারায়। এখন কি করতে চাও তুমি? আগেই যা করার উচিত ছিল
দীর্ঘস্বরে বলল যুবক। সাপের মাথা কেটে ফেলে দেয়া। চলো আগে অ্যালেককে ভেতরে রেখে আসি। হ্যাঁ, টেক মাথা ঝাঁকালো। আঙ্কেল, ডেভের রুমে থাকবে অ্যালেক। সব সময় চোখে চোখে রাখতে পারবো আমরা। আমাকে নিয়ে ভাবতে হবে না, বৃদ্ধ বলে উঠল। আমি ব্যাংক হাউসেই থাকতে পারবো। চেহারায় কৃত্রিম কঠোর ভাব এনে তার দিকে ঘুরল টেক ডরম্যান। আমি যেখানে বলবো সেখানেই থাকবে তুমি, গম্ভীর গলায় বলল। যা করতে বলবো তাই করবে। বৃদ্ধকে ধরাধরি করে ভেতরে রেখে এলো টেক আর ম্যাট। ম্যাট চলে যাচ্ছে দেখে রুবি ডাকলো পেছন থেকে। মৃদু গলায় বলল, কোথায় যাচ্ছ? জরুরি একটা কাজ বাকি রয়ে গেছে। অজান্তেই কঠোর হয়ে গেল ম্যাটের চেহারা। কাজটা সারতে হবে। ওর কাঁধে হাত রাখলো মেয়েটি। আমি জানি কাজটা কি, কিন্তু এখন না। কদিন আমাদের সাথে থাকো, তারপর। না, দীর্ঘ কণ্ঠে বাধা দিল ও। দেরি করলে আমার বন্ধুদের মধ্যে কেউ আর বেঁচে থাকবে না রুবি। এক এক করে সবাইকে মারবে ওরা। তাই যা করার এখনই করতে হবে আমাকে। প্লিজ ভেবে দেখো, তুমি যা করতে চাইছো সেটা ছাড়া অন্য পথেও এ সমস্যার সমাধান করা সম্ভব। মাথা নাড়ল ম্যাট। একদিন আমিও তাই ভেবেছি রুবি, কিন্তু তাতে কাজ হয়নি। শুধু মার খাওয়াই সার হয়েছে। কাজেই ওপথ আর মারাতে রাজি নই। যেদিন রাতে প্রথম ফেরিতে ফিরে এলাম সেদিন স্যানজেরি বলেছিল, হয় এখানে মাথা উঁচু করে থাকতে হবে, নয়তো চলে যেতে হবে ভিটে মাটি ছেড়ে। আমি মাথা উঁচু করে থাকতে চাই রুবি। কথা শেষ করে ওর বাহুতে হাত বুলালো ম্যাট। তারপর বেরিয়ে এলো ভেতর থেকে। পেছনে রাজ্যের বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো যুবতী। রেমন স্মিথ ছুটল ম্যাটের পেছন পেছন। 1 মিনিট ম্যাট, আমিও যাব তোমার সাথে। ধন্যবাদ স্মিথ, মাথা নাড়ল যুবক। তুমি এখানেই থাকবে। বলা যায় না, উন্মাদ লোগান এখানেও হামলা করে বসতে পারে যে কোনো মুহূর্তে। তুমি না থাকলে টেক বিপদে পড়বে। কিন্তু তুমি একা কি করতে পারবে কম্বাইনের বিরুদ্ধে? মৃদু হাসি ফুটল ম্যাটের ঠোঁটের কোণে। অপেক্ষা করো স্মিথ, দেখতে পাবে। রাতের প্রবল বৃষ্টিতে ধুয়ে মরে ঝকঝকে হয়ে উঠেছে তাস্কারোরা। স্বচ্ছ কাছের পেছনে ফ্রেমবন্দি ছবির মতো লাগছে দেখতে। এলিটে নাস্তা খেয়ে কফিতে চুমুক দিল ডক রিচার্ড। এই সময় ভেতরে এসে ঢুকলো স্যানজেরি। তার উদ্দেশ্যে মৃদু মাথা ঝাঁকালো সে। মুখোমুখি বসলো। হ্যালো ডক, কেমন চলছে? মুখ তুলতে যাচ্ছিল রিচার্ড, তখনই বাট উইং দরজা খুলে ভেতরে পা রাখলো এক কম্বাইন হ্যান্ড। ইয়ান বিশপ তার নাম। চোখ লাল লোকটার, বিধ্বস্ত চেহারা। কোনো দিকে না তাকিয়ে সোজা রিচার্ডের সামনে এসে দাঁড়ালো। তোমাকে এখনই একবার আমাদের হেডকোয়ার্টার্সে যেতে হবে ডক, ক্লান্ত গলায় বলল সে। খুব জরুরি। কেন? ভুরু কুঁচকে তাকে দেখল রিচার্ড। একটু ইতস্তত করল বিশপ। আমাদের এক হ্যান্ডের কাঁধের হাড় ভেঙে গেছে। কি করে? ঘোড়া থেকে পড়ে গেছে নিশ্চয়। না, গুলি খেয়েছে ও। আচ্ছা, কিভাবে ঘটল? বলতে বলতে কফিতে চুমুক দিল সে। ঠিক আছে, তুমি চলে যাও, আমি গিয়ার নিয়ে আসছি এখনই। যাই যাই করেও কয়েক মুহূর্ত দেরি করলো বিশপ। তারপর দেরি করো না যেন বলে বেরিয়ে গেল। কফি শেষ করে উঠতে যাচ্ছিল ডাক্তার, এমন সময় ভেতরে ঢুকলো আরেকজন, ম্যাট স্টুয়ার্ট। ওর চেহারা দেখে রিচার্ড জেরি দুজনেরই ভুরু কুঁচকে উঠল। প্রথম জনের উপর চোখ পড়তে দ্রুত এগোলো ম্যাট। এই যে ডক, তোমাকেই খুঁজছিলাম। তোমার আবার কি হলো? হ্যালো জেরি। বন্ধুর উদ্দেশ্যে মাথা ঝাঁকিয়ে পাঞ্ছে হাসি হাসলো যুবক। রিচার্ডের দিকে ফিরল। বুরুস লুকাস মারা গেছে ডক, শান্ত গলায় বলল। বুরুস লুকাস? প্রায় চেঁচিয়ে উঠল স্যানজেরি। হ্যাঁ, মাথা দোলালো ম্যাট। কম্বাইনের লোকদের হাতে। অ্যালেক উইলসনও পায়ে গুলি খেয়েছে। রিচার্ডের চেহারা বিকৃত হয়ে উঠল। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, নিচু গলায় বলল।
কম্বাইন ফেরি দখল করার পর থেকেই এ ধরনের কিছু ঘটার আশঙ্কা করছিলাম। গড, বুরুষের লাশ সাথে করে নিয়ে এসেছি আমি, একঘেয়ে গলায় বলল ম্যাট। ভালোভাবে সৎকারের ব্যবস্থা করতে হবে তোমাকে, ডক। কিন্তু আগে লং ডিতে যাওয়া দরকার তোমার। অ্যালেকের পায়ের ব্যবস্থা করা জরুরি। ঠিক আছে, তৎক্ষণাৎ রাজি হয়ে গেল ডাক্তার। জাহান নামে যাক কম্বাইন হ্যান্ড, আগে লং ডি যাব আমি। থ্যাঙ্কস ডক, কিন্তু কোন কম্বাইন হ্যান্ডের কথা বলছো? ওদের একজন কাঁধে গুলি খেয়েছে, বলল জেরি। গুড, গুলিটা হার্টে লাগলে আরো খুশি হতাম। বুরুষ ভালো মানুষ ছিল, তার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। কি ঘটেছিল? লেজি ওয়াইতে কম্বাইনের হামলার কথা খুলে বলল ম্যাট। ওর বক্তব্য শেষ হতে মাথা ঝাঁকালো স্যানজেরি। নেল টমসন ব্যাটা মরেছে তাহলে? বেশ বেশ। আরও একটা যন্ত্রণা গেল, কিন্তু এখনো সবটা শেষ হয়নি ম্যাট। আমি জানি, তাই সবটা শেষ করতে নিজেই এসেছি। ডক, তুমি যাচ্ছ লংডিতে? শিওর, এখনই যাচ্ছি আমি। লোকটা ব্যস্ত পায়ে বেরিয়ে যেতে বন্ধুর দিকে ফিরল ম্যাট। পুরুষের দেহটা কিছু সময়ের জন্যে তোমার হারনেস রুমে রাখতে পারবো? নিশ্চয় নিশ্চয়। ভেতরে কেউ ঢুকেছে টের পেয়ে সামনের কাগজপত্র থেকে মুখ তুলল শেরিফ হুগো বার্নেট। স্টুয়ার্টকে দেখে চোখ কুচকালো। এই চেহারা কেন তোমার? কোন সমস্যা নিয়ে এলে আবার? ভোরের আগে আমার রান্স আক্রমণ করেছে 66, সংক্ষেপে বলল ও। ব্রুস লুকাস মারা গেছে ওদের হাতে, অ্যালেক উইলসন আহত, ও তরফের নেল টমসন সহ আরও একজন মরেছে। ভেতরে ভেতরে চরম বিস্মিত হলেও চেহারা স্বাভাবিক রাখল শেরিফ হুগো। হেলান দিয়ে বসে পূর্ণ দৃষ্টিতে তাকালো যুবকের দিকে। আচ্ছা, এত বড় বোকামি ওরা করবে বলে ভাবিনি। ওদের আরও স্মার্ট ভাবতাম আমি। তুমি চাইছো আমি কম্বাইনের পিছু লাগি? সেটা তোমার ইচ্ছে। কথা শুনে মনে হচ্ছে তোমার নিজের কোনো মতলব আছে। হয়তো, শ্রাক করল ম্যাট। টিম স্টার ছিল এর মধ্যে? জানি না, ও তোমার লোক, তোমারই ভালো জানার কথা ওর খবর। চুরুট জিভের ডগা দিয়ে ঠেলে মুখের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে এলো শেরিফ। সেদিন তোমাকে বলেছিলাম না, লুইস কার্লসনের সত্যিকারের খুনিকে খুঁজছি আমি। তাকে পেয়েছি। ম্যাথিউ টিম স্টারই কাজটা করেছে। দু চোখ বিস্ফারিত হয়ে উঠল ম্যাটের। হতবম্ব। তুমি শিওর? অবশ্যই। কেউ হুপার স্বীকার করেছে এ কথা। একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে ঘটনার। লোকটাকে এই জন্যেই খুঁজছি আমি। সেদিন বুক থেকে স্টার খুলে নেয়ার পর আর দেখিনি ওকে। এ মুহূর্তে খুব সম্ভব গোল্ডেন হর্নে আছে টিম, ম্যাট বলল। তুমি দেখেছ? মাথা নাড়ল যুবক। ওকে দেখিনি, কিন্তু ওর ঘোড়াটাকে হোটেলের রেলে বাধা দেখেছি এখানে আসার পথে। তাই নাকি? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো শেরিফ। গানবেল টেনে টুনে ঠিক করে হলে বেরিয়ে এলো। রাস্তায় নেমে ম্যাটও পিছু লেগে রয়েছে দেখে ঘুরে তাকালো। তুমি কোথায় যাচ্ছ? গোল্ডেন হর্নে, দীর্ঘকণ্ঠে বলল যুবক। আমার মনে হয় তোমার ওখানে না যাওয়াই ভালো। টিম স্টার মাথা মোটা মোটা মানুষ, সহজে ধরা দিতে চাইবে না। সমস্যা দেখা দিলে? তুমি টিম স্টারকে অ্যারেস্ট করতে চাও, করোগে, বাধা দিয়ে বলল যুবক। আমি যাচ্ছি রজার লোগানের সাথে বোঝাপড়া করতে। শ্রাক করল শেরিফ, ঘুরে হাঁটতে শুরু করলো। মাত্র 3 জন মানুষ রয়েছে গোল্ডেন হর্নে, ডিউক স্পেল, রজার লোগান এবং টিম স্টার। প্রথম জন রয়েছে বারের পেছনে, লোগান এপাশে, হাতে একটা প্রায় শূন্য গ্লাস। ভেতরে তরল পদার্থ দেখছে সে চোখ কুচকে। চিন্তিত, চোখ লাল তার, মুখ শুকনো। দেখলেই বোঝা যায় রাতে ঘুমায়নি। ম্যাথিউ টিম স্টার পায়চারি করছে,
বাররুমের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত। খাঁচায় বন্দি হিংস্র পশুর মতো লাগছে লোকটাকে। ঘৃণা ঘৃণা ক্রোধ আর হতাশায় চেহারা কালো ফুসছে। বেটাদের বারবার বললাম এগিয়ে গিয়ে ব্যাংক হাউস ঘেরাও করে ফেলতে। রজার লোগান বলল গেল না। ঘেরাও করেছিল ঠিকই, কিন্তু এগিয়ে যেতে সাহস করল না। প্রথম চোটে ম্যাকলিনকে মরতে দেখে সাহস হারিয়েছে। থেমে মাথা ঝাঁকালো লোকটা। শুধু নেল আর এড যা একটু। সেলুনের টুইন ডোর আচমকা বিস্ফোরিত হতে থমকে গেল লোকটা। মুখ তুলেই শেরিফ হুগো ও ম্যাটকে দেখে সতর্ক হয়ে উঠল ভেতরে ভেতরে। শেরিফ সোজা এগোলো টি মিস্টারের দিকে। ম্যাট হেলান দিয়ে দাঁড়ালো বারের এক মাথায়। এখান থেকে লোগান ও ডিউক দুজনকেই সামাল দিতে পারবে সে প্রয়োজনে। টিমের 3 গজের মধ্যে পৌঁছে থেমে পড়ল শেরিফ। দুপা সামান্য ফাঁক করে দাঁড়ালো। টিম, 2 দিন থেকে তোমাকে খুঁজছি আমি। আমাকে খুঁজছ? বুক চিতিয়ে দাঁড়ালো প্রকাণ্ডদেহী লোকটা। কেন? আবার ডেপুটি বানাতে চাও? কিন্তু আমি আগ্রহী নই। আবার যদি কখনো ব্যাচ পড়ি তো ডেপুটির নয়, শেরিফের ব্যাজই পরব। যেন পাগলের প্রলাপ শুনছে এমনভাবে হেসে উঠল শেরিফ। আচ্ছা, তোমারও তাহলে উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু অনেক করে ফেলেছ। সে সুযোগ এ জন্মে অন্তত পাচ্ছ না তুমি। স্টার পড়াতে নয়, তোমাকে অ্যারেস্ট করতে এসেছি আমি। অ্যারেস্ট করতে? মহাবিস্ময়ে চোখ কপালে তুলল সে। কেন? লুইস কার্লসনকে হত্যার অপরাধে। পাগল হলে নাকি? খেকে উঠল টিম স্টার। কার্লসনকে যে খুন করেছে সে তোমার সাথেই রয়েছে। তুমি? দুঃখিত, মাথা নাড়ল শেরিফ। ওই কথায় এখন আর কাজ হবে না। খুনটা যে তুমি করেছ কে হুপার তা স্বীকার করেছে। তাছাড়া আরও একজন আছে, সে নিজের চোখে ঘটনাটা দেখেছে। ঠান্ডা মাথায় কার্লসনকে খুন করেছ তুমি, কাজেই তোমাকে অ্যারেস্ট করতে এসেছি আমি। অস্ত্রটা বের করে দাও। বিড়বিড় করে দুর্বোধ্য কী সব বলল লোকটা। চকিতে হাত বাড়ালো হোলস্টারের দিকে। চিৎকার করে তাকে সতর্ক করল শেরিফ। খবরদার টিম, গাধা কোথাকার, থামো। বলতে বলতে ড্র করল। পর মুহূর্তে দুটো গুলির শব্দে কেঁপে উঠল বাররুম। এক মুহূর্ত আগে পরে হয়েছে গুলি দুটো। 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে হেরে গেল ম্যাথিউ টিমেস্টার। বুলেটের ধাক্কায় বিশাল দেহ নিয়ে আতপাক ঘুরে গেল লোকটা। অনিশ্চিত ভঙ্গিতে দোল খেল কয়েক মুহূর্ত। তারপর গোটা হোটেল কাঁপিয়ে হুড়মুড় করে আছড়ে পড়ল মেঝেতে। প্রায় একই মুহূর্তে পড়ল রজার লোগানো। হুগোর উদ্দেশ্যে ছোড়া টিমেস্টারের বুলেট সোজা গিয়ে ঢুকেছে তার বুকে। এমন অভাবনীয় ঘটনা চাক্ষুষ করে হতভম্ব হয়ে পড়ল শেরিফ ও ম্যাট। ওদিকে ডিউক স্থির হয়ে গেছে। শূন্য দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে সে। একটু পর চোখের মনি নড়ে উঠল লোকটার। বারের উপর দিয়ে ঝুঁকে চিত হয়ে পড়ে থাকা রজার লোগানের মুখের দিকে আহাম্মকের মতো তাকিয়ে থাকল কিছুক্ষণ। কেঁদে উঠল আচমকা, লোগান, লোগান। একটু পর সোজা হলো লোকটা। ভাই হারানোর শোকের সাথে প্রচণ্ড ঘৃণা আর অন্ধ আক্রোশে ভীষণ রকম বিকৃত হয়ে উঠেছে তার কান্না ভেজা চেহারা। পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছে। আচমকা বারের নিচের এক সেলফ থেকে একটা খাটো ব্যারেলের হেভি ক্যালিবার রিভলভার বের করল লোকটা। ঝট করে শেরিফের বুক বরাবর তুলল। শেরিফ তখনও তাকিয়ে আছে টিমেস্টারের মৃত মুখের দিকে। চেহারায় শোকের ছায়া। লোকটাকে সতর্ক করার সময় পেরিয়ে গেছে বুঝতে পেরে সময় মতো ড করল ম্যাট। গুলির শব্দে আবার কেঁপে উঠল গোল্ডেন হর্নের বাররুম। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো ডিউক স্পেল, তারপর অদৃশ্য হয়ে গেল বারের ওপাশে। গোল্ডেন হর্নে গোলাগুলির ঘটনায় সারা পড়ে গেল শহরে। অল্পক্ষণের মধ্যে উৎসুক মানুষের ভিড় লেগে গেল সামনে। স্যানজেরি, রন, জনসন,
বিল সহ অনেকেই আছে তার মধ্যে। সবার শেষে এলো জাজ হেনরি। মৃতদেহগুলোর উপর চোখ বুলিয়ে স্বভাবসুলভ মেঘ ডাকার মতো কণ্ঠে ঘটনার ব্যাখ্যা দাবি করল। খুলে বলল শেরিফ হুগো বার্নেট। তার বলা শেষ হতে মাথা ঝাঁকিয়ে আরেকবার লাশগুলো দেখল জাজ, তারপর বেরিয়ে গেল নীরবে। সন্ধ্যের একটু আগে রাঞ্চে ফিরল ম্যাট। রাঞ্চ হাউজের সামনে স্মিথ রেমনকে দেখে একটু অবাক হলো। সেই কখন থেকে বসে আছি বলে উঠল লোকটা। আমি তো ধরেই নিয়েছিলাম তুমি আর ফিরছ না। চলো আমার সাথে লংডি যেতে হবে তোমাকে। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই। নিশ্চয় প্রয়োজন আছে। আমি আর টেক কাল তোমার রাঞ্চ গোছগাছ করে দেব, তারপর এসে থেকো তুমি। এখন চলো। কিন্তু? কোনো কিন্তু নেই। রুবির হুকুম। তোমাকে আমার সাথে যেতে হবে। ব্যাস, যেতে হবে। চলো, চলো। হাসি ফুটল ম্যাট স্টুয়ার্টের মুখে। সমাপ্ত।